আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আশা করি ভালো আছো। আজকের ক্লাসে আমরা ক্লিফস্টফেল বইটার 123 থেকে 133 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত পড়াশোনা করব ইনশাআল্লাহ। 123 এর উড এর ব্যবহার দিয়ে আমরা আজকে শুরু করব এবং আজকের ক্লাসে আমরা 22 থেকে 25 মানে 22, 23, 24, 25 চারটা এক্সারসাইজ করব। টপিক হলো মোডাল ভার্ব। আমাদের সব ধরনের পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। এই টপিকটাতে অনেক কনফিউজিং বিষয় আছে, আমরা খুব সহজেই সমাধান করব। যারা ক্লাস করে উপকার পাচ্ছ রেগুলার, আমি জানি তুমি তোমার বন্ধুকে দেখার সুযোগ করে দাও। ভাই বোন, আমি রীতিমতো অনেক শিক্ষার্থীকে জানি এবং নিশ্চয়ই অনেক শিক্ষার্থী আছে ভালো টিচারের কাছে না পড়তে পারার কারণে জীবনে পিছিয়ে আছে, অথবা ইংলিশে অনেক ঘাটতি আছে, জানে না যে আমি ক্লাসগুলো নিচ্ছি। আমি চাইবো তুমি ক্লাসে একটা রিয়েকশন দিবে, প্লিজ তোমার বন্ধুকে দেখার সুযোগ করে দেবে। তোমার একটা শেয়ার হয়তো তার জীবনের গতিপথটাকে চেঞ্জ করে দিবে ইনশাআল্লাহ। আমি অবশ্যই ক্লাসে টু দ্য পয়েন্টে তোমাকে পড়াবো, মোডাল ভার্ব নিয়ে কোনো প্যারা থাকবে না। সিনিয়র কেউ থেকে থাকলে আমার তুমি কথাটাকে আপনি হিসেবে কাউন্ট করে নেবেন। আমি ক্লাসে চলে যাচ্ছি আল্লাহর উপর ভরসা করে। আমাদের আজকের ক্লাসে একবার শুরুতে ইউজ টুর ব্যবহারটা আমরা দেখব। আমি একবার আমার ভাষায় বলবো, আজকে আমি মোটা দাগে ক্লিফস্টফেল বইটা দেখাবো না, তবে 123 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করেছি। আমি বললামই শুরুতেই ইউজ টু লেখা আছে। আমি যদি একবারে দেখাই ইউজ টু, আমরা সবাই জানবো ভাই বোন, শুধু ইউজ টু শব্দটা একটা মডাল অক্সিলারি। আমরা মডাল অক্সিলারিগুলো সবাই নিশ্চয় জানি, শেল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, ইউজ টু, নিড, ডেয়ার, যদিও নিড ডেয়ার প্রিন্সিপাল ভার্ব হতে পারে। তাহলে আসো ভাইয়া, ইউজ টু শব্দটা মডাল অক্সিলারি, তারপর ভার্বের কোন ফর্ম হবে? ভার্বের বেস ফর্ম হবে। আমি আগেও বলে এসেছিলাম একদিন, বেস ফর্ম মানে হলো ভাইয়া যেই ভার্বটা তুমি লিখবা এই ভার্বের সাথে কোনো কারণে এস, ইএস, আইএনজি, ইডি কিছু যুক্ত হবে না। তাহলে শুধু ইউজ টু লেখা আছে, ভার্বের কোন ফর্ম লিখবো? বেস ফর্ম। বেস ফর্ম কোনটা ভাইয়া? স্মোক। এখানে তাহলে আই ইউজ টু স্মোক, এবং ইউজ টু দ্বারা অতীতের অভ্যাসকে বোঝায়। পাস্ট হ্যাবিট একবার বইতে লেখা আছে, পাস্ট হ্যাবিট অতীতের অভ্যাস বোঝায়। আবার ইউজ টুর আগে যদি একটা বি ভার্ব থাকে, নিশ্চয়ই তুমি বি ভার্ব বোঝো ভাইয়া, অ্যামিজার গুলোকে আমরা বি ভার্ব বলি। তাহলে আই অ্যাম ইউজ টু কি লিখবা? এখন আমরা আইএনজি লিখব। তার মানে শুধু ইউজ টুর পরে বেস ফর্ম, আর যদি ইউজ টুর আগে, ইউজ টুটার আগে একটা বি ভার্ব আসে, মানে অ্যামিজার একটা আসে, গেট আসে, তখন তারপরে ভার্বের সাথে আমরা কি লিখবো ভাইয়া? তারপরে ভার্বের সাথে আমরা আইএনজি লিখবো। তাহলে আই অ্যাম ইউজ টু স্মোকিং মানে আমি বর্তমানে অভ্যস্ত, আমার বর্তমান অভ্যাসকে রেফার করছে। তাহলে শুধু ইউজ টু অতীতের হ্যাবিটকে রেফার করছে, তারপর ভার্বের বেস ফর্ম হবে। আর বি ইউজ টু বর্তমানের অভ্যাসকে রেফার করছে, বি ইউজ টুর পরে ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। অনেক প্রশ্ন এসছে, তুমি প্রশ্ন সমাধান মানে মোডাল ভার্ব বা ভার্বের টপিকের শেষে প্রশ্ন সমাধান করতে আসলে এই পয়েন্টটা ধরে অনেক প্রশ্ন পাবা। প্লাস একটা কনফিউজিং পয়েন্ট আমি একটু দেখাবো ভাইয়া। দেখো এই প্রথম বাক্য আর সেকেন্ড বাক্যে দেখো ইউজ টু শব্দের অর্থ অভ্যস্ত। দেখো আই ইউজ টু স্মোক, আমি এই কাজটা করতে অভ্যস্ত। অবশ্যই আমি অভ্যস্ত না, এবং স্মোকিং আমাদের জীবনের জন্য খুব হার্মফুল আমরা জানি। তো ইউজ টু দুটা বাক্যে ইউজ টু শব্দ অর্থ কি? অভ্যস্ত। থার্ড বাক্যে আসো ভাইয়া, ইউজ টু আছে ঠিকই, আগে একটা বি ভার্ব আছে ঠিকই, বাট আমি জানি তোমরা এই বাক্যটা যখন রিডিং পড়ছো তখন তুমি পড়ছো এভাবে, প্যান ইজ ইউজড টু ড্যাশ। প্রথম দুটো বাক্য আমি পড়েছি আই ইউজ টু স্মোক, সেকেন্ড বাক্য পড়েছি আই এম ইউজ টু স্মোকিং। বাট থার্ড বাক্যটা তুমি পড়ো প্যান ইজ ইউজড, প্যান ইজ ইউজড। ভাইয়া থার্ড বাক্যটা কিন্তু পেসিভে আছে, প্রথম দুটো বাক্য কিন্তু অ্যাক্টিভে আছে, থার্ড বাক্যটা কিন্তু পেসিভে আছে। এখানে আবার প্যান ইজ ইউজ টু রাইটিং লিখতে গেলে ভুল হয়ে যাবে, কারণ এখানে বাক্যটার অর্থ হলো প্যান ইজ ইউজড, কলমটাকে ব্যবহার করা হয় টু রাইট লেখার কাজে। তাহলে প্রথম দুটো বাক্যে ইউজ টু শব্দ দুটা কিন্তু মোডাল অক্সিলারি ভার্ব আকারে এসছে, আর এখানে ইউজ টু কিন্তু মোডাল অক্সিলারি ভার্ব আকারে আসে না। এখানে ইউজ শব্দটা কিন্তু ভার্ব। প্যান ইজ ইউজড, কলমটাকে ব্যবহার করা হয় টু রাইট লেখার কাজে। এবং ইউজ টু শব্দটার ব্যাপারে আমরা নিশ্চয়ই জানি, এটারে কোনোভাবে ইউজ টু লেখা যাবে না, এটার একবারে ডি সহই লিখতে হবে, ইউজড টু। তাহলে মুদ্রা কথা হলো ভাইয়া, শুধু ইউজ টুর পর ভার্বের বেস ফর্ম, আর ইউজ টুর আগে যদি বি ভার্ব হয় অ্যামিজার, তারপরে গেট, বিকাম, তারপর ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। তবে সাবধান, খেয়াল রাখবো এখানে সাবজেক্টটা কি ব্যক্তি নাকি বস্তু। সাবজেক্ট যদি বস্তু হয় তখন বুঝো বাক্যটা কিন্তু প্যাসিভ মুডে আছে। একটু দেখে পড়ো, পেন ইজ ইউজড, কলমটাকে ব্যবহার করা হয় টু রাইট লেখার কাজে। অ্যাটেনশন দিবা এখানে।
তারপর ভাইয়া তোমাকে নিয়ে সামনে চলে যাই। আসো, আমি এবার উত্তরগুলো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো ভাইয়া। দেখো, আই ইউজ টু উত্তরগুলো কি হবে? তখন যা বললাম, আই ইউজ টু স্মোক, আই এম ইউজ টু স্মোকিং, এবং এই এম ইউজ টু মানে কিন্তু বি ইউজ টু যেটা বললাম। তারপর বিকাম ইউজ টু হতে পারে, গেট ইউজ টু হতে পারে। এন্ড থার্ড বাক্যটা জোস ইম্পর্টেন্ট, মানে পরীক্ষা আসে নাই কখনো, বাট যদি দেয় তুমি যেন বিপদে না পড়ো। এখানে ইউজ শব্দটা কিন্তু পেসিভ ভার্ব আকারে এসছে। পেসিভে আমরা জানি ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম রাখি অলওয়েজ। পেন ইজ ইউজ টু রাইট। তারপর ভাই আসো আমার সাথে, এবার এই যে যা বললাম না, এতটুকু ধরেই ওনারা একটা এক্সারসাইজ করে ফেলেছে। এখন তোমার কাজ হলো ভাই, আমি 10টা প্রশ্ন এখানে দেখাচ্ছি, আমাদের 124 আর 125 নম্বর পৃষ্ঠায় এই এক্সারসাইজটা আছে ইউজ টু দিয়ে। তোমার এখন কাজ হলো ভাই, যেহেতু তুমি বেসিক কথা ভাইয়ের সাথে বুঝে গেছো, এখন পজ করো, পজ করে প্রশ্নগুলো সমাধান করার ট্রাই করো। এবং ওনারা ইনফরমেশন দিচ্ছেন, সাপ্লাই দ্য সিম্পল ফর্ম অর আইএনজি ফর্ম, মানে ভার্বের বেস ফর্মটা লিখবা অথবা আইএনজি ফর্মটা লিখবা, এবং একটা ভার্ব লিখে দিয়েছে। আনসার করো, সবাই নিজের মতো করে পজ করো, দেন আমার সাথে তুমি মিলাও। অবশ্যই তুমি পজ করছো আমি জানি, দেন আমার সাথে মিলাও ভাইয়া। আসো, আমি উত্তরগুলো তোমাকে দেখাই এবং একটু বুঝিয়ে দিয়ে যাই। আমাদের প্রথম যে প্রশ্ন দেখো ভাইয়া, লেখা আছে আই ওয়াজ ইউজ টু। ভাই ইউজ টু পরে বেস ফর্ম, বাট ওয়াজ ইউজ টু আছে, ফলে আইএনজি লিখবা, ইটিং লিখবা, আমি জানি। দেখো ইটিং লেখা আছে। আমি উত্তরগুলো তোমাকে একসাথে দিয়ে দিলাম, তুমি বই ঘাটাঘাটি করে ভেজালে পড়তে হবে না আর। 2 নম্বর প্রশ্ন দেখো ভাইয়া, শুধু ইউজ টু আছে, তাহলে ভার্বের বেস ফর্ম ইটের জায়গায় ইটে রাখবা। দেখো ইটের জায়গায় ইটে রাখবা। থার্ড বাক্যে আসো, ওয়েন আই ওয়াজ ইয়াং, যখন আমি ইয়াং ছিলাম, আই ইউজ টু, শুধু ইউজ টু আছে ভাইয়া, অতীতের অভ্যাসকে রেফার করছে। যখন আমি ইয়াং ছিলাম তখন আমি সাঁতার কাটতাম প্রতিদিন, এবং সত্য কথা, এটা আমার সাথেও যায়। বাট এখন ইয়াংও না, সুযোগও নাই, ফলে সাঁতার কাটতে পারি না। শুধু ইউজ টুর পরে ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম, সুইম। ফোর্থ প্রশ্ন আসো ভাইয়া, সেম 4 নম্বর বাক্যেও কিন্তু এই কথাই আছে। 4 নম্বর বাক্যে লেখা আছে দেখো ভাইয়া, হি ইউজ টু, শুধু ইউজ টু আছে, তাহলে ভার্বের বেস ফর্ম হবে হি ইউজ টু লাইক হার বাট হি ডাজন্ট এনিমোর, মানে সে তারে পছন্দ করতো বাট এখন আর পছন্দ করে না। 5 আসো, ডোন্ট ওয়ারি, দুশ্চিন্তা করো না, সামডে ইউ উইল গেট ইউজ টু। এই দেখো গেট ইউজ টু বলছিলাম না ভাইয়া, বি ইউজ টু, বিকাম ইউজ টু, গেট ইউজ টুর পর ভার্ব কি হয়? আইএনজি হয়, স্পিকিং হবে, তাহলে এখানে গেট ইউজ টু স্পিকিং ইংলিশ। তারপর 6, আলভারো কান্ট গেট ইউজ টু, अगेन গেট ইউজ টু আছে, আইএনজি লিখবা তুমি, স্টাডিং, কই আছে? স্টাডিং। দেখো 7 দেখো ভাইয়া, হি ইউজ টু, শুধু ইউজ টু আছে, বেস ফর্ম লিখবা, ডান্স এভরি নাইট বাট নাও হি স্টাডিজ, সে একটা সময় প্রতি রাতে ডান্স করতো কিন্তু এখন সে পড়াশোনা করে। 8, অ্যাডাম ইজ ইউজ টু, ইজ ইউজ টু আছে ভাইয়া, আইএনজি লিখবা, অ্যাডাম ইজ ইউজ টু স্লিপিং লেট অন উইকেন্ডস, মানে সে অভ্যস্ত উইকেন্ডসে দেরিতে ঘুমাইতে। 10 দেখো, চিকো ইজ ইউজ টু আছে ভাইয়া, আইএনজি লিখবা, চিকো ইজ ইউজ টু ইটিং আমেরিকান ফুড নাও। 10 দেখো, শি ফাইনালি গট ইউজ টু, দেখো ওই গেট ইউজ টু পাস্ট ফর্মটা, গট ইউজ টু আইএনজি লিখবা, শি ফাইনালি গট ইউজ টু ইটিং আওয়ার ফুড। খুব ইজি, তাই না ভাইয়া? সবার মনে হয়েছে এখানে 10-এর 10টাই সবার হওয়ার উচিত। তাহলে শুধু ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম, আর বি ইউজ টু বলতে অ্যামিজার অথবা গেট ইউজ টু, বিকাম ইউজ টুর পরে ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। তবে ভাইয়া একটা বাক্য বলেছিলাম প্যাসিভ মোডে, সেদিকে একটু অ্যাটেনশন রাখো সবাই। তারপর আসো ভাইয়া, এবার আমরা উড রাদার আর প্রেফারের পার্থক্য বলছে আমাদের ক্লিফস্টফেল। আমি ক্লিফস্টফেল আজকে একবারে দেখাবো না, যা যা দরকার ক্লিফস্টফেলের সবগুলো বাক্য আমি এখানে টাইপ করে তোমাদেরকে দেখাচ্ছি, আমাকে অ্যাটেনশন দিলেই হয়ে যাবে। আসো ভাইয়া, প্রথমত বলছে ওনারা উড রাদার মিনস দ্য সেম অ্যাজ প্রেফার, তার মানে প্রেফার আর উড রাদারের অর্থ কিন্তু সেম, যদিও ব্যবহারে পার্থক্য আছে, কথায় ওনারা বলবেন। দেখো ভাইয়া লেখা আছে উড রাদার মাস্ট বি ফলোড বাই আ ভার্ব, মানে উড রাদারের পর অবশ্যই একটা ভার্ব থাকবে। বাট প্রেফার মে অর মে নট বি ফলোড বাই আ ভার্ব, প্রেফারের পরে ভার্ব থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে উড রাদার আর প্রেফার সেম অর্থ দেয়, কিন্তু উড রাদারের পরে অবশ্যই একটা ভার্ব থাকবে, প্রেফারের পরে থাকতেও পারে, নাও থাকতে পারে। তারপর আসো, উড রাদার ইজ ফলোড বাই দেন, উড রাদার সাথে অবশ্যই দেন থাকবে, উড রাদার সাথে কি থাকবে? দেন থাকবে। ওয়েন টু থিংস আর মেনশন, যখন দুটা জিনিস মেনশন থাকবে, দুটো থাকলে তখন দেন থাকবে অবশ্যই। বাট প্রেফার ইজ ফলোড বাই টু, এটা আমরা খুব ইম্পর্টেন্ট আকারে পড়ি, কারেকশন আকারে অনেক প্রশ্ন আসছে, এটা কারেকশন আকারে, তারপরে প্রিপোজিশন আকারেও প্রশ্ন আসছে। তাহলে মুদ্রা কথা কি এখানে ভাইয়া? প্রেফার আর উড রাদার সেম অর্থ দেয়, উড রাদারের পর অবশ্যই ভার্ব থাকবে, প্রেফারের পর থাকতে পারে, নাও থাকতে পারে। আর উড রাদার দেন লাগে, আমরা এটা এমনও জানি, এসএসসি লেভেলে পড়ে এসেছি, উড রাদারের পরে দেন থাকবে, প্রেফারের সাথে প্রেফারের পরে দেন অর্থ দিবে কিন্তু টু থাকবে, মানে প্রেফার ভার্বটার পরে প্রিপোজিশন কি থাকবে? টু থাকবে, তবে সেটার অর্থ কিন্তু চেয়ে হবে, THAN, দেন অর্থ কি? আমরা পড়ি না চেয়ে, কোনো কিছুর চেয়ে ভালো, লম্বা,
এই দেন অর্থ কিন্তু চেয়ে, এবং টু শব্দের অর্থ চেয়েই হবে প্রেফারের পরে, তবে সে টু বসবে, দেন বসবে না। বাক্যগুলো দেখো, মারিয়াম উড রাদার ড্রিঙ্ক কফি দেন কোক। দেখো উড রাদার পরে একটা ভার্ব আছে আমাদের কন্ডিশন অনুযায়ী, এবং উড রাদার সাথে দেনও বসবে, এবং দুটা জিনিসের তুলনা যেহেতু আছে, মারিয়াম উড রাদার ড্রিঙ্ক কফি দেন কোক, মানে কোকের চেয়েও কফি পছন্দ করতে মানে কফি পান করতে পছন্দ করে মারিয়াম। তারপর দেখো মারিয়াম প্রেফার ড্রিঙ্কিং কফি টু ড্রিঙ্কিং কোক। বুঝতে পারছো এখানে দেখো প্রেফারের পরে প্রিপোজিশন কি আছে ভাইয়া? টু। টু শব্দের অর্থ কিন্তু এখানে চেয়ে, দেন, দেন অর্থে এসছে, বাট লিখতে হবে টু, এটা খুব ইম্পর্টেন্ট। এরপর দেখো মারিয়াম প্রেফার কফি টু কোক, মানে মারিয়াম কফিরে বেশি পছন্দ করে কোকের চেয়েও। তাহলে দেখো এখানে প্রেফারের পরে ভার্বটার আইএনজি আসছে ঠিক, বাট এখানে কিন্তু ভার্বের সাথে আইএনজি না আইসা নাউন আসছে। তাহলে এখানে একটা কথা একটু ভাইয়া বলে রাখতে পারি, ঢাকা ইউনিভার্সিটির ইউনিটিটা দিয়ে প্রশ্ন আসছে ব্যাট কাভার দিয়ে, ব্লু আর গ্রিন ব্যাট কাভার দিয়ে। তো এখানকার পয়েন্ট হলো প্রেফার ভার্বের পর অবশ্য টু থাকবে তোমার দেন অর্থে, মানে চেয়ে অর্থে, বাট প্রেফারের পরে যেমন থাকবে টুর পরে তেমনই থাকবে। দেখো এখানেও ভাইয়া দেখো লেখা আছে প্রেফার ড্রিঙ্কিং কফি, টুর পরেও দেখো লেখা আছে ড্রিঙ্কিং কোক, একই মুড আছে, সেম কথা। প্রেফারের পর একটা নাউন আছে, দেখো টুর পরেও কিন্তু একটা নাউনই আছে, প্যারালাল প্যাটার্নটা এখানে ঠিকঠাক আছে, থাকবে। তারপর আসো আমরা উড রাদার আর প্রেফারের পয়েন্টগুলো বোঝাতে পেরেছি ভাইয়া। এবার উড রাদার দিয়ে আমাদের বইয়ে অনেক জটিল পয়েন্ট আছে, এই জটিল পয়েন্ট তুমি সব পড়তে যায় মাথা ঘামাইও না, আমি তোমার বলে দিচ্ছি, এবং আমাদের পরীক্ষার দু একটা পয়েন্ট থেকেই প্রশ্ন আসে, সেটা আমি তোমাকে বলে দিচ্ছি ভাইয়া, টেনশন দাও, ইনাফ। প্রথম পয়েন্ট আমাদের ভাইয়া, উড রাদারের পরে আমরা জানি ভার্বের বেস ফর্ম বসে, এটাই আমাদের পরীক্ষার একবার কোর পয়েন্ট, এটা দিয়ে আমাদের পরীক্ষার প্রশ্ন বেশি আসে। তারপর অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো আমি এই বইয়ের ভাষায় সেন্টেন্সগুলো ধরে বলে দিচ্ছি। উড রাদার, জর্জ উড রাদার স্টে হোম টুনাইট। দেখো উড রাদারের পর ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। এরপর আসো ভাইয়া, আবার বললো না স্যার দেন কই? ভাই দুটো জিনিসের কম্পারিজন থাকলে, দুটো জিনিসের মেনশন থাকলে আমরা উড রাদারের সাথে দেন বসাই, এখানে কম্পারিজন কিন্তু নাই, কেমন? দুটো জিনিসের মেনশন নাই, ফলে আমরা দেন লিখি নাই। রিকার্ডো উড রাদার নট বি দেয়ার, ভাইয়া নেগেটিভ সেন্টেন্সে, মানে এই উড রাদার সাথে যদি উড রাদার যুক্ত বাক্যটাকে যদি নেগেটিভ করতে চাই, তখন উড রাদারের পরে নট লিখতে হবে, উড নট রাদার লিখবো না আমরা, উড রাদার তারপর নট, আর ভার্বের বেস ফর্ম আমরা এখানে লিখলাম, কেমন? তাহলে উড রাদারের পরে ভার্বের কোন ফর্ম দিচ্ছি? বেস ফর্ম। এটা দিয়ে আমাদের পরীক্ষা বেশি প্রশ্ন আসে। প্লাস একটা কথা খেয়াল রাখবো যে উড রাদার যুক্ত বাক্যে যদি লাস্ট নাইট উল্লেখ থাকে, কি থাকে? লাস্ট নাইট উল্লেখ থাকে, তবে খেয়াল রাখবা উড রাদারের পরে হ্যাভ স্লিপড হবে, মানে হ্যাভ আর ভি3 হবে। হ্যাভ আর কি থাকবে ভাইয়া? ভি3 হবে। বলো স্যার হ্যাভ হবে কি, হ্যাজ হবে না, হ্যাড হবে না? হবে না ভাই, উড রাদার তো মোডাল অক্সিলারি উড রাদারের পর অবশ্যই সবসময় হ্যাভই থাকবে, হ্যাজ থাকবে না, হ্যাডও থাকবে না। তাহলে যদি উড রাদার যুক্ত বাক্যে লাস্ট নাইটের মতো অতীতের কোনো সময় উল্লেখ থাকে, তখন আমরা উড রাদারের পরে হ্যাভ সাথে ভি3টা লিখবো বাক্যে থাকা। এবার আসো, এই তিনটা বাক্য শেষ, এরপরে আসো এবার যদি উড রাদারের পরে দ্যাট ক্লজ আসে, এতক্ষণ যা বললাম উড রাদারের সাথে দ্যাট ক্লজ নাই, শুধু উড রাদার ভার্বের বেস ফর্ম, আর নেগেটিভ হলে ভাইয়া উড রাদারের পরে নট লিখবো, তারপর ভার্বের বেস ফর্মটা লিখবো। যদি উড রাদারের যুক্ত সেন্টেন্সে লাস্ট নাইট অতীতের কোনো চিহ্ন উল্লেখ থাকে, সম উল্লেখ থাকে, আমরা হ্যাভ, উড রাদারের পরে হ্যাভ লিখবো, ভি3 লিখবো। এবার এখানে আসো, যদি দ্যাট ক্লজ দিয়ে যুক্ত হয় উড রাদার, তখন আমরা উড রাদার পরবর্তীতে দ্যাট ক্লজের পরে সেন্টেন্সের টেন্স ভার্বটা লিখবো পাস্ট টেন্সে। কোন টেন্সে? পাস্ট টেন্সে লিখবো, যদি সেটা অতীতের না বোঝায়, কেমন? দেখো এই কথা বলে দিচ্ছি যে এখানে দেখো ইয়েস্টারডে অতীতের চিহ্ন আছে, ফলে পাস্ট পারফেক্ট লিখলাম, সোজা কথা ভাইয়া। তার মানে উড রাদার পর যদি দ্যাট ক্লজ আসে, দ্যাট ক্লজের পরে আমরা পাস্ট টেন্স লিখবো ভাইয়া, পাস্ট টেন্স লিখবো যদি অতীতের না বোঝায়। আর যদি উড রাদারের পরে দ্যাট ক্লজ আসছে এবং অতীতের চিহ্ন আছে, তখন আমরা পাস্ট পারফেক্ট লিখবো, সোজা কথা না ভাইয়া? আমি ক্লোজ করি, এক্সারসাইজ মানে আমাদের এক্সারসাইজে চলে যাব। উড রাদার যদি দ্যাট দিয়ে যুক্ত না হয়, উড রাদারের পরে তুমি সিম্পলি প্রেজেন্ট ফর্ম ভাবে বেস ফর্ম লিখবে, এটা দিয়ে আমাদের পরীক্ষা অধিকাংশ প্রশ্ন আসে। তারপর যদি উড রাদার যুক্ত সেন্টেন্সে অতীতের সময় উল্লেখ থাকে, আমরা উড রাদারের পরে হ্যাভ ভি3 লিখবো। আর যদি উড রাদারের পরে দ্যাট ক্লজ আসে, তখন আমরা পাস্ট টেন্স লিখবো, ভার্বটার ভি2 লিখবো যদি সেটা অতীতকে রেফার না করে। আর অতীতের সময় উল্লেখ থাকলে তো অতীতকে রেফার করবে, তখন আমরা পাস্ট পারফেক্ট মুডটা লিখবো। কথা ক্লিয়ার ভাইয়া? অবশ্যই ক্লিয়ার হওয়া উচিত। এবার আসো ভাইয়া, আমার এই কথাটা ধরে তুমি প্রশ্নগুলো সমাধান করো, ইনশাআল্লাহ ভাইয়া প্রশ্ন পারবা। এগুলো কোথায় আছে? আমাদের এক্সারসাইজ 23 এবং পেজ নাম্বার 127-এ আসো, বই খুললে পাবা, আর আমার কাছ থেকে ধরেই করে ফেলতে পারো। তোমার এখন কাজ হলো ভাইয়া, fill in the blanks with the correct form of verb in the following sentence। এখানে স্টে লেখা আছে, কি লেখা আছে ভাইয়া? স্টে।
তুমি স্টেটারে কোন ফর্মে লিখবা বাক্যটা দেখো, তুমি কি শুধু স্টে রাখবা, নাকি হ্যাভ স্টেড লিখবা, নাকি হ্যাড স্টেড লিখবা, মানে প্রেজেন্ট ফর্ম লিখবা, হ্যাভ তারপর V3 লিখবা, নাকি হ্যাড V3 লিখবা। বাক্য দেখে তুমি বুঝবা, বাক্যটা রিডিং পড়তে হবে পুরো, তারপরে আনসার করবা, আমি জানি। তাহলে ভাইয়া 10টা প্রশ্ন এখানে দেখা যাচ্ছে, তুমি প্লিজ নিজের মতো করে পজ করো, এবার ভাইয়ের সাথে মিলাও, আমার সাথে মিলাও, আমার সাথে মিলাও। আসো ভাইয়া, প্রথম প্রশ্ন, উই উড রাদার, আমাদের এখানে কোনো দ্যাট ক্লজ নাই, ফলে আমাদের উত্তরটাতে বেস ফর্ম হবে অথবা হ্যাভ V3 হবে। এবং যেহেতু অতীতের কোনো সময় উল্লেখ নাই, ফলে আমরা যেমন আছে তেমন রাখবো, শুধু স্টে লিখে দেবো, শুধু স্টে লিখবো, যে উই উড রাদার স্টে হোম টুনাইট। 2 নম্বর প্রশ্ন আসো, মিস্টার জোনস উড রাদার, লাস্ট নাইটের কথা উল্লেখ আছে, দ্যাট ক্লজ নাই এবং লাস্ট নাইট উল্লেখ আছে, তাহলে আমরা হ্যাভ V3 লিখবো। তাহলে মিস্টার জোনস উড রাদার হ্যাভ স্টেইড, স্টে ভাবে 3 নম্বর ফর্মটা কি স্টেইড, এই দেখো হ্যাভ স্টেইড লিখলাম। কথা ক্লিয়ার হইয়া? এবার 3 নম্বর সেন্টেন্স আসো, দ্য পুলিশম্যান উড রাদার, আমরা এখানে কোনো মানে দ্যাট ক্লজও পাচ্ছি না এবং অতীতের কোনো চিহ্ন নাই, ফলে আমরা ভার্বের বেস ফর্মটা লিখে দেবো, শুধু ওয়ার্কটাই থাকবে। দ্য পুলিশম্যান উড রাদার ওয়ার্ক অন স্যাটারডে দেন অন সানডে। তারপর মারিয়া উড রাদার দ্যাট দিয়ে চলে আসে, তার মানে আমাদের অবশ্যই পাস্ট টেন্স হবে বা পাস্ট পারফেক্ট হবে, অতীতের চিহ্ন থাকলে পাস্ট পারফেক্ট, না থাকলে পাস্ট ইনডেফিনিট টেন্স। দেখো ভাইয়া অতীতের চিহ্ন নাই, ফলে শুধু স্টাডিড লিখে দিবা, স্টাডিড। দেখো তারপর আসো 5, জর্জ উড রাদার, अगेन দেখো এখানে উড রাদার দ্যাট ক্লজ নাই ভাইয়া, তার মানে আমরা প্রেজেন্ট টেন্স লিখবো, যেহেতু অতীতের চিহ্ন নাই, ফলে প্রেজেন্ট পারফেক্ট মুডটা মানে হ্যাভ V3 লিখতে হবে না। তাহলে জর্জ উড রাদার স্টাডি রাখবো, তবে নেগেটিভ ফর্ম যেহেতু আছে, তাহলে উড রাদার নট স্টাডি, খেয়াল আছে তো ভাইয়া, উড রাদার যেহেতু বাক্যটাকে নেগেটিভ করতে গেলে আমরা উড রাদার পরে নট লিখতে হয়, নট স্টাডি। দেখো নট স্টাডি। 6 আসো, দ্য ফটোগ্রাফার উড রাদার, দেখো ভাইয়া দ্যাট ক্লজ নাই এবং আমাদের অতীতের চিহ্ন নাই, ফলে আমরা ভার্বের বেস ফর্মটা রাখবো। উড রাদারের পরে ভার্বের বেস ফর্ম আকারে শুধু হ্যাভই থাকবে, হ্যাভ আর হ্যাজ হ্যাড লেখা যায় না উড রাদারের পরে, কারণ হ্যাভ নিজেই একটা বেস ফর্ম। কেমন? তাহলে ভাইয়া আমরা শুধু হ্যাভ রাখবো, দেখো এটাই লেখা আছে। 7 আসো, দ্য ফটোগ্রাফার উড রাদার দ্যাট, এবার উড রাদার দ্যাট চলে আসছে, তার মানে আমাদের এরপরে পাস্ট ইনডিফিনিট হবে অথবা পাস্ট পারফেক্ট হবে, অতীতের চিহ্ন থাকলে পাস্ট পারফেক্ট। দেখো ভাইয়া অতীতের চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না, ফলে স্ট্যান্ডের পাস্ট ফর্ম কি ভাইয়া স্টুড, দেখো স্টুড হয়ে গেছে 7। আমাদের পরীক্ষাতে অপশন আকারে থাকবে, আমাদের ভর্তি পরীক্ষা বা চাকরি পরীক্ষা যখন আসবে। 8 আসো, কারমিন উড রাদারের পরে দ্যাট ক্লজ আছে কিনা, নাই, ফলে আমরা প্রেজেন্ট ফর্মে রাখতে পারছি যেহেতু অতীতের চিহ্ন নাই, তবে এটা নেগেটিভ নিতে হবে, উড রাদার নট কুক, উড রাদার নট কুক। কঠিন মনে হচ্ছে না কারো কাছে নিশ্চয়ই? শি উড রাদার দ্যাট ক্লজ আছে ভাইয়া, আমরা পাস্ট ইনডিফিনিট লিখবো বা পাস্ট পারফেক্ট লিখবো, তবে লাস্ট নাইট দেখা যাচ্ছে, ফলে আমরা পাস্ট পারফেক্টের একটা প্রশ্ন পাচ্ছি দেখা যাচ্ছে, এবং নেগেটিভ মুডে লিখছে হচ্ছে, তাহলে হ্যাড নট কি হতে পারে, হ্যাড নট অ্যারাইভড, এই হ্যাড নট অ্যারাইভড। ওকে ভাইয়া, তার মানে দ্যাট ক্লজ আছে, পাস্ট টেন্সে যাচ্ছে, অতীতের চিহ্ন আছে, ফলে পাস্ট পারফেক্ট লিখতে হচ্ছে, নেগেটিভ ফর্মে আমরা হ্যাড নট অ্যারাইভড লিখতে হচ্ছে। এন্ড দ্য লাস্ট ওয়ান, জন উড রাদার, অতীতের চিহ্ন আছে নাকি, মানে দ্যাট ক্লজ দিয়ে নাই, ফলে আমরা প্রেজেন্ট টেন্সে লিখবো, মানে বেস ফর্ম লিখবো অথবা হ্যাভ V3 লিখবো। এখন এই যে লাস্ট নাইটের একটা অতীতের চিহ্ন আছে, দ্যাট ক্লজ নাই এবং লাস্ট নাইট অতীতের চিহ্ন আছে, ফলে হ্যাভ V3 লিখবো। তাহলে কি হবে ভাইয়া, জন উড রাদার হ্যাভ স্লেপ্ট, এই তো দেখো উত্তর পেয়ে গেছি আমরা, হ্যাভ স্লেপ্ট। উত্তর কি ভাইয়া 10-এ, জন উড রাদার হ্যাভ স্লেপ্ট দেন ওয়ার্কড লাস্ট নাইট। এই ছিল আমাদের এক্সারসাইজ 23-এর উড রাদার দিয়ে সবগুলো প্রশ্ন সমাধান। আশা করছি তোমরা এটা একেবারে ক্লিয়ার, সবগুলো হওয়ার কথা ভাইয়া। কেমন? কারো বুঝতে নিশ্চয় সমস্যার কথা না ভাইয়া। এবার আসো জোস একটা জায়গা রে, এখান থেকে আমাদের ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা অনেক প্রশ্ন আসে, আমি রীতিমতো জানি টিচাররাও এই পয়েন্টগুলো স্টুডেন্টদেরকে ওই অর্থে বুঝান না। একটা প্রধান কারণ আছে ভাই, কারণটা হলো আমাদের দেশের স্টুডেন্টরা পাশাপাশি টিচাররা গ্রামার যখন পড়ে বা টিচাররা পড়ান, আমরা তখন অর্থের দিকে অ্যাটেনশন দিতে চাই না, একবারে শুধু গ্রামাটিক্যাল রুলস দিয়ে চলে যাই। ভাই আমি বলি, ইংলিশ গ্রামার আগে এসছে নাকি ইংলিশ ল্যাঙ্গুয়েজ আগে আসছে? নিশ্চয়ই কোনো একটা ভাষা আগে আসে, ভাষাটা যেন বিকৃত না হয়ে যায় সেই জন্য গ্রামার বা রুলস রেগুলেশন আসে। তো আমরা এখন যেটা দেখবো ভাই, এটাকে আমি আমাদের ভাষায় আমি বলি, এটাকে আমরা বলবো এবং বলা উচিত লজিক্যাল কনক্লুশন, এবং অনেক বইতে এটা এইভাবেই পড়া হয়, লজিক্যাল কনক্লুশন। মানে হলো কনক্লুশন, অনেক ভালো শিক্ষার্থীরা অনেক রুলস রেগুলেশন পারা সত্ত্বেও এই প্রশ্নগুলো আনসার করতে পারে না। আমি অনেকগুলো প্রশ্ন দেখাবো আমাদের পরীক্ষা যে এসছে। কেন ভাই?
এখানে শুধু গ্রামাটিক্যাল পয়েন্ট, এখানে অর্থের দিকে অ্যাটেনশন দিতে হয়, অর্থের দিকে অ্যাটেনশন রেখে গ্রামারের প্রয়োগ করতে হয়, সরাসরি গ্রামারের প্রয়োগ করা যায় না। আসেন আমরা দেখি ভাই মাস্টার শুডের ব্যাপারটা আমরা দেখি। মাস্টার শুড, আমি লজিক্যাল কনক্লুশনের ব্যাখ্যাটা এইভাবে একটু বলে দিই, এভাবে আমি বলবো সেটা হলো ভাই লজিক্যাল কনক্লুশন যুক্ত বাক্যের মানে প্রশ্ন যখন আসবে দুটা পার্ট থাকবে, এক মানে সেটা পূর্ণাঙ্গ ফুল স্টপ দিয়ে হোক অথবা ফুল স্টপ ছাড়া হোক, বাক্যের দুটা পার্ট থাকবে, আইদার ফুল স্টপ দিয়ে অথবা একটা কমপ্লেক্স মোডে। বাক্যের একটা পার্ট ব্ল্যাঙ্ক থাকবে আর একটা পার্ট পূর্ণ থাকবে। যেই পার্টটা পূর্ণ থাকবে আমরা ওই পার্টটা আগে পড়বো, ওই পার্টটা পরে আমরা গেস করব আসলে ওই ব্ল্যাঙ্কে কি হতে পারে। আমি প্রশ্ন সমাধান করি এক্স্যাক্টলি হাতে নাতে দেখাবো ইনশাআল্লাহ। তাহলে আসো ভাইয়া, মাস্ট ইজ স্ট্রঙ্গার দেন শুড। আমরা জানি শুড মানে উচিত, ইউ শুড ওয়াচ দ্য ভিডিও, তোমাদের ভিডিও দেখা উচিত, তার মানে তোমার দেখা উচিত। আর ইউ মাস্ট ওয়াচ দ্য ভিডিও মানে কি তোমার অবশ্যই দেখতে হবে, না দেখলে তোমার বিপদে পড়ে যাবা। এবং অবশ্যই আমিও চাইবো প্লিজ প্লিজ, অনেক অনেক মানুষজন জানে না যে রীতিমতো আমি ক্লাসগুলো নিচ্ছি, আমি অনেক কষ্ট করে ক্লাসগুলো নিচ্ছি। এবং যদি তোমরা চাও যে আসলে আমি আমার মতো মানুষজন এই স্টুডেন্টদেরকে পড়ানোর এই জগতে থাকা দরকার, আমি মনে হয় বলতে পারি তুমি প্লিজ ক্লাসগুলোকে একটু বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা, একটু রিয়াকশন দিবা, একটু ফিডব্যাক দিয়ে যাবা, যেন আমি মোটিভেশন পাই, মোটিভেটেড থাকি অলওয়েজ। ওকে আসো ভাই, তাহলে মাস্ট ইজ স্ট্রঙ্গার দেন শুড। শুড মানে উচিত, মাস্ট মানে অবশ্যই তোমার কাজটা করতে হবে। এবার বাক্যে আসো, আমাদের পরীক্ষায় যেভাবে আসবে জর্জ, আমি একবার এক্স্যাক্টলি এই বাক্য যেগুলো লিখেছি এগুলো সব ক্লিস্টফেলের বাক্য, আমি নিজে বানায় লিখে নাই। প্রশ্ন দেখাবো একটু পরে আমাদের পরীক্ষায়, ভর্তি পরীক্ষায়, বিশেষ পরীক্ষায় কেমন প্রশ্ন আসছে। জর্জ মাস্ট কল হিজ ইন্স্যুরেন্স এজেন্ট টুডে। আমরা বুঝতে পারছি মাস্ট কল মানে তারে কল দিতেই হবে, কল দিবেই, একটা নিশ্চিত, নিশ্চয়তা বোঝাচ্ছে। মাস্ট মানে একবারে নিশ্চিত, অবশ্যই। এবার সেকেন্ড বাক্যটাকে আমরা একবারে লজিক্যাল কনক্লুশনে ফেলতে পারি, আমাদের পরীক্ষা ভাবে এসছে লাইটস, জনস লাইটস আর আউট। এখানে আমাদের পরীক্ষা ব্ল্যাঙ্ক থাকবে, এর পরীক্ষা কি থাকবে, এখানে ব্ল্যাঙ্ক থাকবে, অপশন দেওয়া থাকবে 3 4টা 5টা, 4টা বা 5টা। তো জনস লাইটস আর আউট মানে কি ভাই, আউট মানে কি বন্ধ, মানে জনের লাইট বন্ধ, তার মানে কি গেস করতে হবে। আমি এই পার্টটা পরে গেস করব ওই পার্টের অর্থটা কি। জনের লাইট যেহেতু বন্ধ তার মানে আমরা বুঝে নিচ্ছি জন অবশ্যই এখন ঘুমিয়ে আছে, ঘুমন্ত, তাহলে অবশ্যই কিন্তু, তাহলে এই যে জন্য লিখলাম হি মাস্ট বি অ্যাসলিপ। সেকেন্ড বাক্যে আসো, দ্য গ্রাস ইজ হোয়াইট, এবং এক্স্যাক্টলি এই প্রশ্নগুলো তোমরা সবাই সমাধান করবা, সবগুলো বইতেও আছে এক্স্যাক্টলি লেখা আছে দ্য গ্রাস ইজ হোয়াইট মানে কি ঘাস ভেজা। অন্য পাশে দেখো ইট ড্যাশ, এখানে আমাদের ব্ল্যাঙ্ক থাকবে ভাইয়া, ইট ড্যাশ রেইন, ইট ড্যাশ নাও, নাও আছে, নাও শব্দ তোমাকে ক্লু দিবে। ঘাস যেহেতু ভিজা তার মানে অবশ্যই বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি হয়েছিল। এখন যেহেতু নাও আছে, নাও আমাদের বলে দিচ্ছে ঘাস যেহেতু ভিজা তার মানে অবশ্যই এখন বৃষ্টি হচ্ছে। আমি এক্স্যাক্টলি এই এক্সাম্পলটা এইভাবে দেই, লাইক তোমার একজন বন্ধু, কাছের বন্ধু, তোমার কাছের বন্ধুরে তুমি ফোন দিছো ভাই, এখন তুমি দেখছো ওই পাশ থেকে ব্যস্ত, তার মানে কি তুমি তার ফোনটা ব্যস্ত দেখে, মানে তুমি যখন ফোন দিছো তখন দেখছো ব্যস্ত, তার মানে তুমি নিশ্চয়ই বুঝে নিছো অবশ্যই সে এখন কারো না কারোর সাথে কথা বলছে। তুমি এখন ফোন দিছো দেখছো ব্যস্ত, তার মানে কি এই যে ব্যস্ত শুনে তুমি বুঝতে পেরেছো বা সে ফোনটা কেটে দিয়েছে, সামহাও তোমার কাছে ব্যস্ত মনে হচ্ছে, তার মানে সে অন্য কারোর সাথে কথা বলছে বা এখন তোমার ফোন রিসিভ করতে পারছে না, অবশ্যই এটা নিশ্চিত। কিন্তু এটাই দেখো, ঘাস যেহেতু ভিজা তার মানে অবশ্যই এখন বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে বোঝাতে আমরা কি, অবশ্যই কোনো একটা কাজ হচ্ছে বোঝাতে আমরা মাস্ট বি তারপর ভালোর সাথে আইএনজি লিখবো, প্রশ্ন সমাধান করবো, তখন এটা খুব জোস মিলবে ইনশাআল্লাহ। এরপরে বাক্যে আসো ভাইয়া, এরপর বাক্যে দেখো আমরা দেখতে পারি কথাটা যে এগেইন একই বাক্য, তবে এবার মানে টেন্সের বিষয়টা চেঞ্জ হয়ে গেছে। ইট ড্যাশ লাস্ট নাইট আছে ভাইয়া, মানে ঘাস ভিজা, আর এখন বাক্যে যদি নাও থাকে বুঝে নিচ্ছি এখন বৃষ্টি অবশ্যই হচ্ছে। আর বৃষ্টি ঘাস ভেজা আর বাক্যে যদি লাস্ট নাইট অতীতের চিহ্ন থাকে তার মানে এই কাজটা কিন্তু হওয়া শেষ হয়ে গেছে, কোন একটা কাজ অবশ্যই শেষ হয়ে গেছে এমনটা বোঝাতে আমরা মাস্ট প্লাস পারফেক্টিভ ইউজ করি। পারফেক্টিভ মানে কি ভাইয়া, এই শুড প্লাস পারফেক্টিভ আর মাস্ট প্লাস পারফেক্টিভ মানে হলো শুডের পর হ্যাভ ভি3, মাস্টের পর হ্যাভ ভি3 থাকবে। তাহলে দেখো বলছে ঘাস ভেজা, অবশ্যই গত রাতে বৃষ্টি হয়ে শেষ হয়ে গেছে, মানে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হতো শেষ, এটাই বলছে। তাহলে মাস্ট হ্যাভ ভি3। এরপরে বাক্যটা খেয়াল করো, পরীক্ষা এসছে, এরপরে বাক্যটা শি ডিড ভেরি ওয়েল অন দ্য এক্সাম, সে পরীক্ষায় ভালো করেছিল।
এবং আমি এখন যেগুলো দেখাচ্ছি এক্সারসাইজ যেটা করাবো এরপরে একটা দুইটা তোমার মাথা একটু ঘুরাবে, বাট এই মাথা ঘুরাইয়া যারা কাজটা করতে পারবা দেখবা ভালো লাগবে ভাই, আলহামদুলিল্লাহ। অবশ্যই তোমার কাছে ভালো লাগবে, তবে খুব সহজে পেরে যাওয়া বিষয় এরকম না, এখানে একটু মাথা ঘামাইতে হবে, কারণ বাক্যের দুটা পার্ট আছে। একটা পার্ট পরে তুমি গেস করো অন্য পার্টে কি হয়, দু চারটা ভুলও হবে, বাট প্যারা নাই, তুমি বুঝে দেবে ইনশাল্লাহ আমার সাথে। আসো ভাইয়া, সে পরীক্ষায় ভালো করেছিল। ভাইয়া যদি কেউ পরীক্ষায় ভালো করে, আমরা নর্মালি কি জানি, অবশ্যই সে পড়াশোনা ভালো করছে। ভালো পড়াশোনা কিন্তু আগে করছে, তারপর পরীক্ষায় ভালো করছে, তার মানে ভালো পড়াশোনার কাজটা শেষ হয়ে গেছে, অবশ্যই শেষ হয়েছে। তাহলে মাস্ট হ্যাভ V3, এটাই বলা আছে, সি মাস্ট হ্যাভ স্টাডিড হার্ড। তাহলে পরীক্ষা যেহেতু সে ভালো করেছিল, ফলে সে অবশ্যই কঠোর পড়াশোনা করেছিল। আমার কথা মনে হয় ক্লিয়ার তোমাদের কাছে। এরপর আসো ভাইয়া, এরপরে আসো তোমরা এই পাশে আসো ভাইয়া। এবার শুড দিয়ে আমরা কথা বলি। শুড নিয়ে কি বলি? শুডের প্রথম ব্যবহারটা একবার সহজ, ইউ শুড রিড অ্যাটেন্টিভলি, তোমার মনোযোগ দিয়ে পড়া উচিত। তাহলে শুডের পর ভার্বের বিশ্রাম আমরা জানি। এরপরের বাক্যগুলো একটু জোস, মনোযোগ দিয়ে পড়তে হবে, পরীক্ষা প্রশ্ন পাবা, আমি দেখাবো ভাইয়া ইনশাআল্লাহ। প্রথম বাক্যে দেখো ভাইয়া, ইউ শুড হ্যাভ গান দেয়ার লাস্ট নাইট। দেখো লাস্ট নাইট আছে, তুমি বুঝে নিচ্ছ কাজটা আগে শেষ হয়ে গেছে। ওই যে বললাম না, পারফেক্টিভ মানে কি, মাস্ট প্লাস পারফেক্টিভ লেখা মানে হলো মাস্টের পর হ্যাভ V3, শুড প্লাস পারফেক্টিভ মানে শুড প্লাস হ্যাভ V3, এমনটা থাকবে। দেখো ভাইয়া, ইউ শুড হ্যাভ গান দেয়ার লাস্ট নাইট, বাক্যটা দেখতে পজিটিভ মনে হলো, অর্থটা কিন্তু নেগেটিভ। ইউ শুড হ্যাভ গান দেয়ার লাস্ট নাইট মানে কি, তোমার গত রাতে সেখানে যাওয়া উচিত ছিল, তার মানে কি তুমি যাও নাই, তার মানে কি তুমি যাও নাই। ইউ শুড হ্যাভ গান দেয়ার লাস্ট নাইট মানে তুমি গত রাতে সেখানে যাওয়া উচিত ছিল। শুড হ্যাভ গান মানে তোমার যেখানে যাওয়া উচিত ছিল, তার মানে তুমি যাও নাই। এরপর বাক্য দেখো, ইউ শুডন্ট হ্যাভ গান দেয়ার লাস্ট নাইট, তোমার সেখানে যাওয়া উচিত ছিল না, তার মানে তুমি গেছো। এই আইডিয়া তোমাকে খুব হেল্প করবে। তাহলে এখানে বাক্যের অর্থ হচ্ছে তোমার সেখানে যাওয়া উচিত ছিল, তার মানে তুমি যাও নাই। তোমার সেখানে যাওয়া উচিত ছিল না, তার মানে তুমি সেখানে গেছো। তারপর বাক্য দেখো ভাইয়া, এই দুটা মোটাল অক্সিলারি দিয়ে আবার, ওয়াজ সাপোজ টু গো মানে হলো কেউ কোথাও যাওয়ার কথা ছিল। জন ওয়াজ সাপোজ টু গো টু অফিস আর্লি ইন দ্য মর্নিং, সকাল সকাল অফিসে যাওয়ার কথা ছিল। এন্ড লাস্ট সেন্টেন্স, জন ওয়াজ নট সাপোজ টু গো টু বার আর্লি ইন দ্য মর্নিং, এত সকাল সকাল বারে যাওয়ার কথা ছিল না। তাহলে ভাইয়া এখানে যেটা বোঝাতে চেয়েছি বা বুঝিয়েছি তোমাদেরকে, লজিক্যাল কনক্লুশন, বাক্যের এক পাশ পড়বো আর এক পাশ গেস করবো। মাস্টের পর ভার্বের বিশ্রাম হবে, অবশ্যই কোনো একটা কাজ করবে কেউ, আর শুড ক্লল করা উচিত, আর মাস্টের পর বিশ্রাম একই কথা বললাম। মাস্ট বি ভার্বের সাথে আইএনজি, মাস্ট বি ভার্বের আইএনজি মানে কি, অবশ্য কেউ কোনো একটা কাজ এখন করতেছে এমনটা বোঝাবে। আর মাস্ট হ্যাভ V3 মানে হলো অবশ্যই কেউ কোনো একটা কাজ করে ফেলেছে আগে। আর মাস্ট হ্যাভ V3 দ্বারা কি বোঝায় ভাইয়া, কেউ কোনো একটা কাজ, এই যে এখানে শুড হ্যাভ গান তার যাওয়া উচিত ছিল মানে সে যায় নাই, শুডন্ট হ্যাভ গান তার যাওয়া উচিত ছিল না মানে সে গেছে, এমনটা বোঝাবে। মানে বাক্যে যা বুঝায় উল্টাটা। হ্যাঁ, এবার আসো ভাইয়া, ভাল লাগবে ইনশাল্লাহ। এখন এটা ডাবল লিখেছি, একই কথা রিপিট হয়েছে। এবার আসো, এবার আমি আমাদের বাংলাদেশে যেভাবে প্রশ্নগুলো এসছে এগুলো সব পরীক্ষা আসছে, আমি 4টা বাক্য লিখছি, 4টা বাক্য দিয়েছি এখানে, তারপর আমি ক্লিপস্টফেলের ভাষায় যাব। 4টা প্রশ্ন নিয়ে চিন্তা করো ভাইয়া, 1 2 3 4, সবাই 4টা প্রশ্ন উত্তর করো। আমারে অবশ্যই জানাবা এই 4টা প্রশ্ন কার কয়টা হয়েছে, আমার অবশ্যই কমেন্টে জানাবা, এবং কথাগুলো ক্লিয়ার বুঝতে পারছো কিনা, এই প্যাঁচগোজ বুঝতে পারছো কিনা আমার অবশ্যই জানাবা। আমি এই 4টার ব্যাপারে স্পেসিফিকলি সবার কাছে জানতে চাই যে স্যার হয়েছে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ভাইয়া তোমার চিন্তা শেষ, খাতায় লিখাও শেষ নিশ্চয়ই। এবার ভাইয়ের সাথে আসো, আমি তোমার বুঝাই দেই বিষয়টা কেমনে কি। প্রথম বাক্যে আসো ভাইয়া, ইউ ড্যাশ টু মি। দেখো বলছিলাম না ভাইয়া, এটাকে কি বলি জানো, লজিক্যাল কনক্লুশন মানে কি, বাক্যের দুটা পার্ট থাকবে, ফুল স্টপ দিয়ে হোক ফুল স্টপ ছাড়া হোক। যেই পার্টটা লেখা থাকবে ওই পার্টটা আমি আগে ভালো করে পড়ে বুঝবো, ওই পার্টটা পরে গেস করবো অন্য পাশে কি আছে। দেখো বলছে ইউ ড্যাশ টু মি, আমরা সব বাক্যে লাই পাইছি, তোমার মিথ্যা কথা কি, এই পাশটা পড়ো আগে। না এখন আই উইল নেভার বিলিভ ইউ অ্যাগেইন, তোমার আর বিশ্বাস করবো না, তার মানে কি, তোমার আমি আর বিশ্বাস করবো না, তার মানে তুমি এটা কাজ করে ফেলেছো, তাহলে এখানে আমার করে ফেলেছো বলতে আমি কি নিতে পারি, কোনটা নিলে বাক্যের মানেটা ঠিকঠাক দাঁড়ায় ভাইয়া। দেখো আমি বলতে পারবো তোমার আমি এখন আর বিশ্বাস করবো না, কারণ তুমি মিথ্যা কথা বলে ফেলছো, এখন আমি এটাকে আমাদের এই কনটেক্সট অপশনে বলবো,
ইউ শুডন্ট হ্যাভ লাইড টু মি, তুমি আমার সাথে মিথ্যা কথা বলা উচিত ছিল না। দেখো ভাই বাক্যের অর্থের সাথে মিলাবা, তোমার মিথ্যা কথা বলা উচিত ছিল না, এই কারণে আমি তোমার বিশ্বাস করবো না। তার মানে কি তুমি মিথ্যা কথা বলছো। তাহলে দেখো ভাইয়া এই পার্টটা আগে পড়ো ভাইয়া প্লিজ। নাও আই উইল বিলিভ ইউ, আই উইল নেভার বিলিভ ইউ অ্যাগেন, তোমার আমি আর বিশ্বাস করবো না, তার মানে তুমি মিথ্যা কথা বলে ফেলেছো। এই কথাটারে ওনারা বলছেন ইউ শুডন্ট হ্যাভ লাইড টু মি, ইউ শুডন্ট হ্যাভ লাইড টু মি মানে কি, তোমার মিথ্যা কথা বলা উচিত ছিল না, তার মানে তুমি মিথ্যা কথা বলছো, এই জন্য তোমার আর বিশ্বাস করবো না। এই জন্য আমি বাংলা বাক্যগুলো আগে বুঝে আসছি। এরপরে আসো ভাইয়া, আবার বলি, যারা মাথায় একটু গ্যাঞ্জাম লাগে একটু পজ করো, একটু থামো, একটু পানি খাও, তারপর কথাটা বুঝবা, ইনশাল্লাহ বুঝো ভাইয়া। আবার বলি, বাক্যের যে পাঁচটা লেখা থাকবে এই পাঠটা আগে পড়ো। নাও আই উইল নেভার বিলিভ ইউ অ্যাগেন, আমি তোমার আর বিশ্বাস করব না, তার মানে কি তুমি মিথ্যা কথা বলছো, এই যে মিথ্যা কথা তুমি বলছো। এই কথাটা আমরা বলবো ইউ শুডন্ট হ্যাভ লাইড, ইউ শুডন্ট হ্যাভ লাইড টু মি, আমার সাথে মিথ্যা বলা উচিত ছিল না, তার মানে তুমি মিথ্যা কথা বলছো, এই জন্য তোমার আমি বিশ্বাস করব না। এরপর একটা চিন্তা করো ভাইয়া, ইউ ড্যাশ হার, ইট ওয়াজ আ সিক্রেট, এটা সিক্রেট যেহেতু ছিল, এটা যেহেতু সিক্রেট ছিল, তুমি এটা কি করা উচিত ছিল বা কি বলবা? অবশ্যই অ্যাগেন ইউ শুডন্ট হ্যাভ টোল্ড হার, এটা যেহেতু সিক্রেট ছিল, এটা যেহেতু সিক্রেট ছিল, তুমি তার এটা বলা উচিত ছিল না। ইউ শুডন্ট হ্যাভ, তোমার বলা উচিত ছিল না তারে, এটা যেহেতু সিক্রেট ছিল, তার মানে কি তুমি এটা বলছো। ইউ শুডন্ট হ্যাভ টোল্ড হার, তুমি তারে বলা উচিত ছিল না, তার মানে তুমি তারে বলছো, যেহেতু এটা কি ছিল, সিক্রেট ছিল। অন্য কোনোগুলো দিলে অর্থ মিলাবে না, হ্যাঁ মিলবে না কিন্তু। দেখো তুমি যদি মাস্ট দিয়ে করতে চাও, স্যার এটা দিতে হয় না, হবে না কিন্তু। দেখো ইউ মাস্ট হ্যাভ টোল্ড হার, তুমি অবশ্যই তারে বলবা, যেহেতু সিক্রেট ছিল। কি রে ভাই, সিক্রেট থাকে তুমি তারা বলবা, এটা তোমার বলবে কেউ না। তারপর তিনি আসো, হি ড্যাশ অ্যাট হোম, সে বাড়িতে আছে, আমরা বুঝি না, বাকি বাক্যটা পড়ি আগে। বিকজ দেখো দ্য লাইটস ওয়ার অন, লাইট জ্বলে, লাইট যেহেতু জ্বলে তার মানে অবশ্যই সে বাড়িতে আছে, এটা বুঝাবে। নাকি শুড হ্যাভ বিন, না লাইট যেহেতু আছে, লাইট যেহেতু জ্বলে, এই পার্টটা আমাদের গেস করে দিচ্ছে, লাইট যেহেতু জ্বলে অবশ্যই সে বাড়িতে আছে, সে ঘুমায় আছে, যা আছে বাড়িতে সে অবশ্যই আছে, এমনটা বুঝাচ্ছে। তাহলে দেখো আমরা উত্তর কি দিব ভাইয়া, এ হি মাস্ট হ্যাভ বিন অ্যাট হোম, অবশ্যই সে বাড়িতে আছে, এমনটা বোঝাচ্ছে। মানে এখানে পাস্ট টেন্স আছে বিধায় আমরা কাজটা পাস্ট টেন্সকে মানে মাস্ট হ্যাভ প্লাস ভি3 মানে পারফেক্টিভ রাখছি, পাস্ট টেন্স আছে বিধায়। যেহেতু লাইট মানে জ্বলা আছিল, তার মানে অবশ্যই সে বাড়িতে ছিল, এমনটা বোঝাচ্ছে। তারপরে বাক্য আসো ভাইয়া, দ্য জেনারেল পিপল ড্যাশ আ লার্জ নাম্বার অফ কম্পিউটার্স নাও, নাও দিয়ে আমরা কন্টিনিউয়াস একটা মোড পাচ্ছি, বাট নিশ্চিত না কোন মাস্ট দিয়ে চালাবো নাকি শুড দিয়ে চালাবো। দেখো ভাই, বা কি দিয়ে চালাবো, ওই পাশে দেখো লেখা আছে না, বিকজ কারণ প্রাইসেস আর বিগিনিং টু ডিক্রিজ, ভাই দাম কমে যাচ্ছে, দাম কমে যাচ্ছে, তার মানে কি মানুষজন অবশ্যই এখন কম্পিউটার বেশি কিনতেছে। নাও আছে আবার আমার ক্লু দিচ্ছে, উত্তর কি ভাইয়া, দ্য জেনারেল পিপল মাস্ট বি, কই এই দেখো মাস্ট বি বাইং, মাস্ট বি বাইং মানে কি কোন একটা কাজ বর্তমানে চলছে, এটাই। দ্য জেনারেল পিপল মাস্ট বি বাইং আ লার্জ নাম্বার অফ কম্পিউটার্স, সাধারণ মানুষজন এখন অনেক কম্পিউটার কিনতেছে এখন, বিকজ প্রাইসেস কমে যাচ্ছে। দেখো ভাই আমি অন্য পার্টটা আগে পড়লাম, যেহেতু প্রাইস কমে যাচ্ছে এবং প্রেজেন্ট টেন্সও আছে, অবশ্যই মানুষজন এখন কিনতেছে। নাও দেখে আমি আবার ক্লু পাইলাম কিন্তু। কি ভাইয়া কঠিন মনে হচ্ছে না? না সহজ। আমার মনে হয় যারা আমার বেসিক কথা বুঝতে পেরেছো, অবশ্যই তুমি মানে এই বিষয়টাকে সহজে নিতে পেরেছো, বুঝতে পেরেছো। এবার ভাইয়া তোমার মাথা আর একটু চাপ দিব, হ্যাঁ মাথায় চাপ দিব, যত বেশি চাপ নিবা তত বেশি শক্ত হইবা। এবার ক্লিস্টফেল থেকে ভাইয়ের সাথে প্রশ্ন সমাধান করবা, দুটো এক্সারসাইজ একই মোডের। এক্সারসাইজ 24 মাস্ট প্লাস শুড সাথে পারফেক্টিভ, মানে মাস্ট অথবা শুড লিখবা অপশনে, সাথে পারফেক্টিভ দিবা। কোনটা দিবা তুমি, অপশন কমে গেছে এখানে, তবে তুমি অর্থ বুঝে পড়বা প্লিজ। 132-33 আমার পৃষ্ঠায় আসলেই পাইয়ে যাইবা। এখন তোমার জন্য ভাইয়ার পরামর্শ হলো, তুমি 1 থেকে 4 ভাইয়া লিখে রাখছি, তুমি একটু পজ করো, পজ করে এই উত্তরগুলো চিন্তা করো ভাইয়া। মাঝে একটা ভার বোনার লিখে রেখেছে, তোমার কাছে বই থাকলে বই ধরেও করতে পারো, অসুবিধা নাই। তারপর ভাইয়ের সাথে একটু একটু করে মিলাও, পজ করো। এবার আমি তোমাকে নিয়ে সামনে আগাই, হ্যাঁ কাম আসো ভাইয়া। আমাদের প্রথম যে এই বাক্যটা দেখো লেখা আছে হেনরি ওয়াজ ডিপোর্টেড, মানে হেনরির ডিপোর্ট করা হয়েছে, ডিপোর্ট মানে বুঝো নির্বাসিত করা হয়েছে, ফর হ্যাভিং অ্যান এক্সপায়ার্ড ভিসা, হ্যাভিং মানে থাকার জন্য একটা এক্সপায়ার্ড ভিসা। কারো কাছে যদি মানে মেয়াদ উত্তীর্ণ ভিসা থাকে তারে কিন্তু ডিপোর্ট করে দেওয়া হয়, মানে দেশে পাঠিয়ে দেওয়া হবে কিন্তু। এই জন্য আগে আগে মানুষজন মানে কি করে, ভিসা ঠিক করে, এটাই বলছে। তাহলে বলছে হেনরি ওয়াজ ডিপোর্টেড ফর হ্যাভিং অ্যান এক্সপায়ার্ড ভিসা, হি ড্যাশ হিজ ভিসা রিনিউড, মানে কি ভিসা মানে রিপেয়ার্ড ভিসা নিয়ে তো কেউ থাকা উচিত না, এটাই বলছে। তার মানে হি শুড হ্যাভ, হি এ দেখো লেখা আছে হি শুড হ্যাভ হ্যাড
হি শুড হ্যাভ হ্যাড হিজ ভিসা রিনিউড, মানে তার ভিসা সে রিনিউ করা উচিত ছিল, তার মানে সে রিনিউ করে নাই, এই জন্য তারে রিপোর্ট করা হয়েছে। দেখো ভাইয়া বাক্যটা বুঝে পড়বা প্লিজ। আবার বলছি ভাইয়া, হেনরি ওয়াজ ডিপোর্টেড, হেনরি রিপোর্ট করা হয়েছিল ফর হ্যাভিং এন এক্সপায়ার্ড ভিসা, মেয়াদের জন্য ভিসার কারণে তারে ডিপোর্ট করে নির্বাসিত করা হয়েছে, ডিপোর্ট করে দেওয়া হয়েছে। হি ড্যাশ হিজ ভিসা রিনিউড, তার মানে কি তার রিনিউ করার কথা, কি বলবা, তার রিনিউ করা উচিত ছিল, তার মানে কি সে রিনিউ করে নাই, ওটাই লেখা আছে। হি শুড হ্যাভ হ্যাড হিজ ভিসা রিনিউড, তার ভিসা সে রিনিউ করা উচিত ছিল, তার মানে সে ভিসা রিনিউ করে নাই বিধায় তার এক্সপায়ার্ড হয়ে গেছে এবং রিপোর্ট করা হয়েছে। এরপরে বাক্যে আসো ভাইয়া, জুলিয়েটটা ওয়াজ অ্যাবসেন্ট, জুলিয়েটটা অ্যাবসেন্ট ছিল ফর দ্য ফার্স্ট টাইম ইয়েস্টারডে, গত দিন সে প্রথমবারের মতো অ্যাবসেন্ট ছিল। শি ড্যাশ সিক, ভাই প্রথমবারের মতো কেউ যদি কোনো ক্লাসে অনুপস্থিত থাকে তার মানে কি সে অবশ্যই কোনো একটা কারণে আসে নাই, এবং সিক লেখা আছে, তাহলে লিখবা শি মাস্ট হ্যাভ বিন সিক। মাস্ট হ্যাভ বিন কেন লিখলাম ভাইয়া, দেখো এটা পাস্ট টেন্স কিন্তু ওয়াজ অ্যাবসেন্ট, কেউ প্রথমবারের মতো ক্লাসে অনুপস্থিত ছিল, তার মানে অবশ্যই সে সিক, এই যে মাস্ট হ্যাভ বিন, শি মাস্ট হ্যাভ বিন সিক, উত্তর দেখো বি নাম্বার। 3 নাম্বার আসো ভাইয়া, দ্য ফটোজ আর ব্ল্যাক, ফটোগুলো কি ব্ল্যাক। দ্য এক্সরেজ এট দ্য এয়ারপোর্টের এক্সরে ড্যাশ দেম, এক্সরে যেহেতু মানে ফটো যেহেতু ব্ল্যাক হয়ে গেছে, তার মানে এক্সরে অবশ্যই, এক্সরে এট দ্য এয়ারপোর্টের এক্সরে গুলো অবশ্যই এদের কি করছে, ড্যামেজ করে ফেলছে, অবশ্যই করছে, যেহেতু ফটো ব্ল্যাক, তো এটা কে করবে, এটাই বলছে। দ্য এক্সরে এট দ্য এয়ারপোর্ট মাস্ট হ্যাভ ড্যামেজড, করে ফেলেছে, দেখো করে ফেলেছে। এখন তুমি বলো স্যার এখানে তো অতীতের কোনো চিহ্ন নাই এই বাক্যে, ভাই বাক্য পড়ো, বলছে ফটোজ আর ব্ল্যাক, ফটোগুলো ব্ল্যাক হয়ে গেছে, এখন ড্যামেজ করার কাজটা কি এখন হবে না আগে হয়েছে, আগে, এই জন্য অবশ্যই হয়েছে সেটা, এই জন্য তুমি লিখবা মাস্ট হ্যাভ, এই মাস্ট হ্যাভ ড্যামেজ দ্বারা কিন্তু এটাই বোঝাবে, কেমন, তাহলে দ্য এক্সরেজ এট দ্য এয়ারপোর্ট মাস্ট হ্যাভ ড্যামেজ দেম। 4 আসো ভাইয়া, ব্লাঙ্কা গট আ পার্কিং টিকিট, ব্লাঙ্কা একটা পার্কিং টিকিট পাইছে। ভাই টিকিট মানে কিন্তু আমরা ওই যে টিকিট দিয়া পার্কে ঢুকি ওটা না, কিন্তু টিকিট মানে এখানে জরিমানা বোঝাচ্ছে, বাক্যটা রিডিং পড়লে এটাই বুঝবা। ব্লাঙ্কা গট আ পার্কিং টিকিট পাইছে সে। এরপরে দেখো পার্কিং টিকিট মানুষ কেন পায় ভাই, ভুলভাল কিছু করার কারণেই তো পায়। এরপরে আসো, শি ড্যাশ, নেগেটিভ বলছে আবার, শি ড্যাশ ইন আ রিজার্ভ স্পট সিন্স শি হ্যাড নো পারমিট, দেখো যেহেতু তার পারমিট ছিল না সে একটা রিজার্ভ স্পটে পার্কিং করছে। রিজার্ভ স্পট মানে কি, অন্য একজনের স্পটে সে যদি পার্কিং করে, এই জন্য তারা কি করছে, পার্কিং টিকিট দিছে, মানে পার্কিং জরিমানা দিছে। এখন এখানে কি লিখলে বাক্যটা ঠিকঠাক দাঁড়ায়, ব্লাঙ্কা একটা পার্কিং জরিমানা পাইছে, she should not have parked, কি হবে 4 দেখো, she should not have parked in a reserved spot, তার উচিত ছিল না একটা রিজার্ভ স্পটে কি করা, পার্কিং করা। বাক্যটা রিডিং পড়লে এমনটাই পাবা তুমি, আমাদের পরীক্ষাতে অপশন আকারে পাবা, ফলে অর্থ যখন বুঝে পড়বা এই পাঠটার, তখন তুমি অবশ্যই ক্লিন অপশনটা পেয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো ভাইয়া আবার বলো, ব্লাঙ্কা গট আ পার্কিং টিকিট, ব্লাঙ্কা একটা পার্কিং জরিমানা পাইছে। she should not have parked ইন আ রিজার্ভ স্পট, তার উচিত হয় নাই রিজার্ভ স্পটে পার্ক করা, তার মানে সেই রিজার্ভ স্পটে পার্ক করছে, এই জন্য তার জরিমানা দিতে হয়েছে। টিকিট মানে এখানে টিকিট না বরং জরিমানা বোঝাচ্ছে। আশা করছি তোমাদের ক্লিয়ার করে বোঝাতে পেরেছি ভাইয়া। তারপর আসো ভাইয়া 5 থেকে 10 প্রশ্ন আছে তোমার, আবার কাজ ভাইয়া, আবার কাজ করো প্লিজ, মাথা জানি একটু ঘোরাচ্ছে, হয়তো পজ দাও, লাগলে একটু পানি খাও, তারপর ভাইয়ের সাথে আবার এগুলো মিলাও, তোমাদের খুব হেল্প করবে ভাইয়া। এখানকার প্রশ্নগুলো আসলে আমাদের বাংলাদেশের অধিকাংশ স্টুডেন্টরাই অ্যান্সার করতে পারবে না, কারণ এখানে গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউর চেয়ে একটু বুঝাবুঝির পয়েন্ট অফ ভিউ আছে, গ্রামারও আছে, সাথে বাক্যের অন্য একটা পার্ট বুঝে গেস করে অ্যান্সার করার পয়েন্ট আছে। এটাকে এই জন্য বলা হয় লজিক্যাল কনক্লুশন, মানে কি লজিক দিয়ে কনক্লুশনে আসতে হবে, গ্রামারও আছে, অর্থ আছে। এবার ভাইয়ের সাথে আসো, উত্তরগুলো আমার সাথে মিলাও ভাইয়া। 5 দিয়ে শুরু করছি ভাইয়া। দেখো 5 বলছে কি, কারমেনসিটা নামজাতা ডিড ভেরি ওয়েল অন দ্য এক্সাম, ভাইয়া এক্সামে সে ভালো করছে। এখন একটা মানুষ যদি এক্সামে ভালো করে ফেলেছে, তাহলে অবশ্যই সে ভেরি হার্ড অবশ্যই সে পড়াশোনা করেছে। এখন যেহেতু পরীক্ষা ভালো করছে, পরীক্ষা ভালো করার আগেই তো পড়াশোনা করছে, তাহলে আমাদের পারফেক্ট মানে ওই যে পারফেক্টিভ মুড লাগবে, এবং অবশ্যই করছে যেহেতু পরীক্ষা ভালো করছে, মাস্ট হ্যাভ V3 লাগবে। তাহলে দেখো মাস্ট হ্যাভ স্টাডিড, তাহলে কারমেনসিটা ডিড ভেরি ওয়েল, এই বাক্যটা আর কারমেনসিটা আসবে না, আমাদের পরীক্ষা আসলে আসবে রহিম ডিড ভেরি ওয়েল অন দ্য এক্সাম, হি মাস্ট হ্যাভ স্টাডিড ভেরি হার্ড। একই মুডের বাক্য এরপরেরটা, তবে একটু ঘুরে দিচ্ছে ওনারা। দেখো জেনিতি ডিড ভেরি ব্যাডলি অন দ্য এক্সাম, এবং এই বাক্য দিয়ে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একাধিকবার প্রশ্ন আসছে কারেকশন আকারে। দেখো
এগুলো কাজে দেয়। ডিড ভেরি ব্যাডলি দিয়ে পরীক্ষা প্রশ্ন আসছে বি ইউনিট সি ইউনিটে। দেখো জেনারেটলি ডিড ভেরি ব্যাডলি অন দ্য এক্সাম, মানে পরীক্ষা সে খারাপ করছে। তার মানে কি দেখো ভাইয়া, এই এখানে বাক্যটা একটু পড়ে আনসার করো। এখানে হার্ডার আছে, দেখো আমাদের আগের প্রশ্নে এখানে মানে স্টাডি ভেরি হার্ড, আর এখানে হার্ডার, অর্থ যদি চিন্তা করো সে পরীক্ষা খারাপ করছে, তার মানে কি সে অবশ্যই পড়াশোনা করে নাই। তুমি উত্তর দিতে পারো আমাদের পরীক্ষা অপশন থাকলে শি মাস্ট নট হ্যাভ স্টাডিড, এমনটা লিখবা। এখন মাস্ট দিয়ে এখানে কিন্তু উত্তর করতে পারবা না, কারণ হার্ডার একটা অপশন ক্লু দিয়ে রাখছে। আমরা এই জন্য লিখবো কি ভাইয়া, জেনেটি ডিড ভেরি ব্যাডলি অন দ্য এক্সাম, পরীক্ষা খুব খারাপ করছে। শি শুড হ্যাভ স্টাডিড হার্ড, শি শুড হ্যাভ স্টাডিড হার্ডার, তার আরো কঠোর পরিশ্রম করা উচিত ছিল। তার মানে কি শুড হ্যাভ স্টাডিড মানে কি, তার করা উচিত ছিল, মানে তাই সে পড়াশোনা করে নাই। এটাই, যেহেতু খারাপ করছে তার মানে তার আরো পড়াশোনা করা উচিত ছিল, তার মানে সে পড়াশোনা করে নাই। তারপর আসো সাথে, জার্মান কল্ড আজ অ্যাজ সুন অ্যাজ হিজ ওয়াইফ, জার্মান কোন এক ব্যক্তির নাম। জার্মান কল্ড আজ অ্যাজ সুন অ্যাজ, আমরা জানি অ্যাজ সুন এর উভয় পাশে একই টেন্স হয়। হে লিখছে ভাইয়া, জার্মান কল্ড আজ, জার্মান কল দিছে আমাদেরকে অ্যাজ সুন অ্যাজ হিজ ওয়াইফ হ্যাড হার বেবি, মানে যখনই তার ওয়াইফের বাচ্চা হইছে তখনই জার্মানে কি করছে, আমাদেরকে কল দিছে। হি ড্যাশ প্রাউড, এর ভাই যদি তার ওয়াইফের বাচ্চা হয়, সে যদি আমাদের কল দেয়, তার মানে অবশ্যই সে গর্বিত, তার ফিলিংসটা ভালো। এখন এটা পাস্ট টেন্সে যেহেতু আছে ভাইয়া, কল দেওয়ার কাজটা শেষ, মানে সে তার বাচ্চা হইছে এটার কাজও শেষ, কল দেওয়ার কাজও শেষ। তাহলে এই সে যে প্রাউড হয়েছে এই কাজটা কিন্তু শেষ না হোক, বাট ওই কন্টেক্সটে তো, তাহলে আমরা কোন টেন্সে লিখবো ভাইয়া, পারফেক্ট মোড লিখতে হবে, এবং অবশ্যই তাহলে মাস্ট হ্যাভ, এই যে মাস্ট হ্যাভ বিন, কি লিখবো আমরা, হি মাস্ট হ্যাভ বিন ভেরি প্রাউড। তাহলে জার্মান কল্ড আজ অ্যাজ সুন অ্যাজ হিজ ওয়াইফ হ্যাড হার বেবি, হি মাস্ট হ্যাভ বিন ভেরি প্রাউড, সে অবশ্যই প্রাউড হয়েছিল, এটা বোঝাচ্ছে। তারপর ইভ হ্যাড টু পে, হ্যাড টু একটা মনোলগ দিয়ে আমরা জানি ম্যান্ডেটরি অর্থ দেয়, মাস্টার অর্থই দেয়। ইভ হ্যাড টু পে $5 বিকজ শি রোট আ ব্যাড চেক, সে একটা খারাপ চেক লিখছে, এই জন্য তারে $5 দিতে হয়েছে, মানে জরিমানা বাবদ, এমন একটা মুড বোঝাচ্ছে। শি ড্যাশ হার মানি বিফোর শি রোট আ চেক, একটা চেক লেখার আগে তার অবশ্যই টাকা আগে ডিপোজিট করা উচিত। মানে আমাদের দেশে ব্যবসায়ীরা এমন করে অনেকটা, মানে ধরো আমি ব্যবসা করি, তুমি আমার কাছ থেকে 1 লাখ টাকা পাবা, কারণ আমি কি করলাম, তোমারে 1 লাখ টাকার একটা চেক দিয়ে দিলাম, তুমি ব্যাংকে গেছো, যায় দেখো আমার ব্যাংকে টাকা নাই, মানে অ্যাকাউন্টে টাকা নাই। এটাই, এই মুডটা এখানে বলছে ভাইয়া। উত্তর হবে কি, উত্তর হবে শুড হ্যাভ ডেপোজিটেড, মানে আমার উচিত তোমার টাকা দেওয়ার আগে ডিপোজিট করা, তার মানে আমি ডিপোজিট করে নাই। তাহলে আমি কি বলবো তখন, তুমি আমার বলবা স্যার ইউ শুড হ্যাভ ডেপোজিটেড দ্য মানি ফার্স্ট, তার মানে আপনার আমারে চেক দেওয়ার আগে টাকা জমা দেওয়া উচিত ছিল, তার মানে কি আপনি জমা দেন নাই। এটাই এখানে বলছে ভাইয়া। ইভ হ্যাড টু পে $5 বিকজ শি রোট আ ব্যাড চেক, শি শুড হ্যাভ ডেপোজিটেড, তার উচিত ছিল ডিপোজিট করা, হার মানি বিফোর শি রোট আ চেক, চেক লেখার আগে তার টাকা জমা উচিত, ডিপোজিট করা দরকার ছিল ব্যাংকে। নয় আসো, জন ইজ নট হিয়ার ইয়েট, জন এখন এখানে আসে না, এমনটা বোঝাচ্ছে। হি ড্যাশ অ্যাবাউট আওয়ার মিটিং, তাহলে জন যেহেতু এখনো আসে নাই, তার মানে অবশ্যই সে কি করছে, ভুলে গেছে, মানে আগেই তো ভুলছে নাকি। ফলে আমরা কি লিখবো, মাস্ট হ্যাভ ফরগটেন, এবং আমাদের কোশ্চেনও কিন্তু দেখো, আমাদের কোশ্চেনও কিন্তু এখানে বলে রাখছে, দেখো মাস্ট হ্যাভ পারফেক্টিভও লিখতে হবে, মাস্ট হ্যাভ এবং পারফেক্টিভই লিখতে হবে, কেমন। ফলে আমাদের উত্তর নয় কি ভাইয়া, জন ইজ নট হিয়ার ইয়েট, হি মাস্ট হ্যাভ ফরগটেন অ্যাবাউট আওয়ার মিটিং, যেহেতু এখনো সে এখানে নাই, তার মানে অবশ্যই সে ভুলে গেছে। তাহলে মাস্ট হ্যাভ V3, মানে মাস্ট হ্যাভ আমরা মাস্ট প্লাস পারফেক্টিভ লিখছি। 10 অ্যালেক্সিস ফেইল দ্য এক্সাম, অ্যালেক্সিসে পরীক্ষা ফেল করছে, ফেল করা শেষ। হি ড্যাশ ইনাফ, দেখো ভাই কি লিখবা, শি মাস্ট নট হ্যাভ স্টাডিড ইনাফ, এমনটাকে আমরা বুঝবো, মানে যেহেতু সে ফেল করছে, হি মাস্ট নট হ্যাভ মানে কি পরীক্ষা ফেল করার কাজও শেষ, তাহলে পড়াশোনার কাজ আরো আগে হওয়া কথা ছিল। তাহলে মাস্ট প্লাস পারফেক্টিভ, এবং নেগেটিভ লিখতে হবে বলে দিছে, নেগেটিভ না হলে অর্থ মিলবে না। যেহেতু এলেক্সিসের পরীক্ষা ফেল করছে, হি মাস্ট নট হ্যাভ স্টাডিড ইনাফ, মানে কি সে পড়াশোনা করে নাই। এখন শুড নট হ্যাভ লিখলে আবার অর্থ মিলবে না। তুমি যদি লিখে এখানে যে হি শুড নট হ্যাভ স্টাডিড ইনাফ, মানে কি তার পড়াশোনা করা উচিত ছিল না, তার মানে সে পড়াশোনা করছে, পড়াশোনা বেশি করলে কি পরীক্ষা ফেল করে নাই, নিলে না ভাই, অর্থ বুঝতে হবে এখানে। ভাইয়া আমি ক্লিন করে দিলাম, এখানে শেষ।
এবার আসো 24 নম্বর এক্সারসাইজের পরে 25 নম্বর এক্সারসাইজ একই মুডের, আবার একটু তোমার মাথায় পেঁচ দিব ভাইয়া, আবার একটু পজ করো প্রয়োজন ভাইয়া, আমার সাথে আবার মিলাও, ভালো লাগবে ইনশাআল্লাহ। যদি একটু কঠিন, বাট কঠিন জিনিস যখন পারবা তখন বেশি ভালো লাগে। সেম কথা আমার জন্য, আমি যখন এই কষ্ট করে ক্লাসগুলো নিচ্ছি, যখন তোমার উপকার হচ্ছে আমি দেখবো, অনেক মানুষজন ক্লাসটা করছে, করার সুযোগটা পাচ্ছে, আমার কাছে অনেক বেশি ভালো লাগবে। আসো ভাইয়া, তুমি 25 নম্বর এক্সারসাইজে কি লেখা আছে? अगेन মাস্ট প্লাস পারফেক্টিভ, 133 নম্বর পৃষ্ঠায় আসো, আমাদের লাস্ট ক্লাসের একবার শেষ দিকে। তোমার আবার কাজ হলো ভাইয়া, আবার কাজ হলো, যারা ভালো করতে চাও, আমি জানি সবাই এখানে কষ্টই করছো ভাইয়া, আমাদের লাইফ কষ্টের, মানে কষ্ট করে আমাদের এগিয়ে যেতে হয়। 5টা প্রশ্ন আছে, তুমি একটু পজ করো। এখন এখানে আগেরটার চেয়েও সহজ, এখানে 2টা অপশন দিয়ে রাখছে, তুমি শুধু ক্লিক করো, অর্থের সাথে মিল রেখে ক্লিক করো, 1 থেকে 5 ভাইয়ের সাথে মিলাও। নিশ্চয় তোমার চিন্তা শেষ হয়ে গেছে ভাইয়া, এবার আমার সাথে মিলাও ভাইয়া। শুরুটা হলো ইফ আই হ্যাড আ বাইসাইকেল, এটা আমরা জানি, যদি আমার থাকতো একটা বাইসাইকেল, তাহলে ইফ যদি অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হলো, অন্য পাশে আমরা কি লিখি সাবজেক্টের পরে উড, কুড, মাইট, ভার্বের বেস ফর্ম, তাহলে নিশ্চয় তুমি আই উড লিখবে, আমি জানি। ইফ আই হ্যাড আ বাইসাইকেল, যদি আমার থাকতো একটা বাইসাইকেল, আই উড রাইড ইট এভরিডে, প্রতিদিন চালাইতাম, তার মানে বর্তমানে আমার বাইসাইকেল নাই, আমি চালাইও না। তারপরে আসো 2, জর্জ, আমরা কি লিখবো জানি না, অন্য পার্টটা পড়ে দেখো, ইফ দিয়ে আছে, ইফ বাক্যের মাঝে আছে, ইফ হি হ্যাড টাইম, যদি তার থাকতো, এখানে হ্যাড মানে ইফ হি হ্যাড টাইম, মানে এই সেকেন্ড হেডটা ভাইয়া প্রিন্সিপাল ভার্ব, আর প্রথম হেডটা কিন্তু অক্সিলারি, কেমন? ইফ হি হ্যাড টাইম, যদি তার সময় থাকতো ইফ যুক্ত অংশ পাস্ট পারফেক্ট আছে, তাহলে অন্য পাশে আমরা কি লিখবো? উড হ্যাভ V3 লিখবো। দেখো তুমি নিশ্চয় জর্জ উড হ্যাভ গান অন আ ট্রিপ টু শিকাগো ইফ হি হ্যাড এ টাইম, যদি তার হাতে অনেক সময় থাকতো সে যাইতো, তার মানে কিন্তু তার হাতে সময় ছিল না। এটা কিন্তু আমরা বলেছিলাম পাস্ট ইনডিফিনিট টেন্স যখন হয় ইফ যুক্ত অংশটা, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সকে রেফার করে, প্রেজেন্টেড আনরিয়েল কথা। আর যখন পাস্ট পারফেক্ট হয় ইফ যুক্ত সেন্টেন্স, অন্য পাশে উড, কুড, মাইট, হ্যাভ V3 লিখে, এটা অতীতে মানে পাস্টের আনরিয়েল কথা বোঝাই ভাইয়া। কন্ডিশনাল সেন্টেন্সের ক্লাসে এটা ডিটেল বলে আসছিলাম। তাহলে যদি তার হাতে সময় থাকতো, জর্জ উড হ্যাভ গান অন আ ট্রিপ টু শিকাগোতে যাইতো, তার মানে তার হাতে সময় ছিল না, যায়ও নাই। 3 আসো, মার্সেলা ডিড নট কাম টু ক্লাস ইস্টারডে, গতকাল সে ক্লাসে আসে নাই, তার মানে আমরা গেস করি তো ভাইয়া, শি উইল হ্যাভ হ্যাড নাকি মে হ্যাভ হ্যাড, মে উইল দিব কেমনে ভাই, সে গতকাল আসে নাই, ক্লাসে না আসার কারণটা তার আগের, ফলে তুমি উইল তো দিবা না। এমন কি হয় যে গতকাল আসে নাই, সে আগামীকাল অ্যাক্সিডেন্ট করবে, সে কি অ্যাক্সিডেন্টের কথা জানতো? অ্যাক্সিডেন্ট যেহেতু হবে স্যার, এই জন্য আমি ক্লাসে আসলাম না, এটা মিলে না ভাই। ফলে উত্তর লিখবা মার্সেলা ডিড নট কাম টু ক্লাস ইয়েস্টারডে, আসে নাই গতকাল। হি মেই হ্যাভ হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, সে হয়তো একটা অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়েছে, এখানে সেকেন্ড হেড দ্বারা মানে মুখোমুখি হওয়া, ফেসড, কনফ্রন্টেড, এমন কোনো ওয়ার্ডকে রেফার করছে। তারপর আসো ভেজার, জন ডিডন্ট ডু হিজ হোমওয়ার্ক, জন তার হোমওয়ার্কটা করে নাই। সো দ্য টিচার বিকেম ভেরি অ্যাংরি, টিচার রাগ করে ফেলছে। জন ড্যাশ হিজ হোমওয়ার্ক, তার মানে কি জন তার হোমওয়ার্ক করে নাই, ফলে টিচার তার সাথে রাগ করছে, তার মানে কি করা উচিত ছিল? টিচার যেহেতু রাগ করছে তার হোমওয়ার্কটা করা উচিত ছিল। আমরা কি লিখবো? জন শুড হ্যাভ ডান হিজ হোমওয়ার্ক। মাস্ট হ্যাভ দিলে কিন্তু আমার মিলবে না, মাস্ট হ্যাভ ডান মানে কি সে অবশ্যই করছে, তো অবশ্যই যদি সে হোমওয়ার্ক করে টিচার রাগ করবে কেন? আর সে করে না বলছে কি, মিলে না তাহলে। এই জন্য জন তার হোমওয়ার্ক করে নাই, ফলে টিচার রাগ করছে, তার মানে কি সে হোমওয়ার্কটা করা উচিত ছিল, তার মানে সে করে নাই। এই শুড হ্যাভ ডান মানে কি করা উচিত ছিল, তার মানে সে করে নাই, এই কথাই গেলে বোঝাচ্ছে। তারপর আসো 5th, শ্যারন ওয়াজ সাপোজ টু বি হিয়ার অ্যাট 9 o'clock, শ্যারনের 9টায় থাকার কথা ছিল। শি ড্যাশ অ্যাবাউট আওয়ার মিটিং, 9টা যেহেতু থাকার কথা ছিল, ভাইয়ের এরকম একটা প্রশ্ন সমাধান করছিলাম, 9টা থাকার কথা ছিল, তার মানে সে এখন নাই। এই জন্য আমরা কি বলবো? শি মাস্ট হ্যাভ, দেখো শি মাস্ট হ্যাভ ফরগটেন, শি মাস্ট হ্যাভ ফরগটেন, পাস্ট টেন্স আছে, আমরা মাস্ট ফরগেট লিখবো না এমনিও। ফলে শ্যারন ওয়াজ সাপোজ টু বি হিয়ার অ্যাট 9 o'clock, শ্যারন 9টা থাকার কথা ছিল। শি মাস্ট হ্যাভ ফরগটেন, সে অবশ্যই ভুলে গিয়েছে অ্যাবাউট আওয়ার মিটিং, আমাদের মিটিং এর ব্যাপারে। এই ছিল 1 থেকে 5 ভাইয়া। তারপর আসো আমার সাথে 6 থেকে 10, এটার আনসার দেখি আমরা ক্লাস শেষ করবো। अगेन ভাইয়া তোমার জন্য আবার পজ হলো, মানে কাজ হলো পজ করো, মাথা একটু ঘুরাও, মাথা যত বেশি ঘুরাবা তোমার মাথার ব্রেন তত শার্প হবে। মাথার যত অলস রাখবা, উত্তর দেখে ডিরেক্ট করবা, তোমার মাথা ততটা লেজি হয়ে যাবে। কিন্তু ডিফিকাল্ট মোমেন্টগুলো, চ্যালেঞ্জ আমাদেরকে কিন্তু এক মানে শক্ত করে। আমার লাইফে, তোমার লাইফে বিপদ আসলো মানে কিন্তু এটা না যে আমারে ফেলে দেওয়ার জন্য আসলো। আল্লাহ তাআলা আমাদের জীবনে বিপদ দিয়ে আমাকে আরো শক্ত করেন, ফলে বিপদগুলোকে আমরা পজিটিভ টোনে দেখা উচিত।
যদি আমাদের পেছনেও কেউ থাকার দরকার হয়। 6 থেকে 10 ভাইয়া চিন্তা করা শেষ, এবার ভাইয়ের সাথে মিলাও, মিলিয়ে ক্লাস শেষ করে ফেলবো আমরা ইনশাআল্লাহ। কাম, ওয়ার ডু ইউ থিঙ্ক জোয়ান ইজ টুডে? জোয়ান কোথায় আছে তুমি মনে করো? আই হ্যাভ নো আইডিয়া, আমার কোনো আইডিয়া নাই। হি ড্যাশ লেট, তাহলে কি লিখবো ভাইয়া? হি শুড হ্যাভ স্লেপ্ট, মানে কি বলবা? বাকি আইডিয়া কিন্তু সেটা শুড হ্যাভ স্লেপ্ট মানে কি তার ঘুমায়া যাওয়া উচিত ছিল, তার মানে সে ঘুমায় নাই, এমন কোনো কথাবার্তা নাই। আমরা লিখবো হি মেই হ্যাভ স্লেপ্ট লেট, মানে সম্ভবত সে দেরিতে ঘুমাইছে। তাহলে বলছে হোয়াট ডু ইউ থিঙ্ক জোয়ান ইজ টুডে? জোয়ান কোথায় আছে তুমি মনে করো? উত্তরে বলছে আই হ্যাভ নো আইডিয়া, আমার আইডিয়া নাই। সে সম্ভবত ঘুমায় গেছে, ঘুমাইছে দেরিতে, এই জন্য সে এখন নাই। সে শুড হ্যাভ স্লেপ্ট, এই কথাটা আমাদের এই কনটেক্সটে কোনোভাবে আসে না অর্থ। তারপর সাথে আসো ভাইয়া, জর্জ মিসড ক্লাস টুডে। জর্জ আজকের ক্লাস মিস করছে। জর্জ যেহেতু আজকের ক্লাস মিস করছে, তার মানে কি সে একটা অ্যাক্সিডেন্টের মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে। মেয়ের পাস্ট ফর্ম আমরা মাইট বলবো, যেহেতু পাস্ট টেন্স আছে আমরা মাইট নিয়ে কাজ করব। এখন মাইটের পর ভাইয়া, মাইট একটা মডেল অক্সিলারি, তোমরা এমনিও জানো। মডেল অক্সিলারির পরে যদি হ্যাভ হ্যাজ হ্যাডের কিছু একটা হইতে হয়, হ্যাভ হইতে হয়, হ্যাজ হয় না জীবনে, হ্যাড হয় না, হলো উত্তর হবে মাইট হ্যাভ হ্যাড। তাহলে জর্জ মিসড ক্লাস টুডে, হি মাইট হ্যাভ হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট। ওই যে সেকেন্ড হ্যাড মানে কি ভাইয়া? ফেসড, কনফ্রন্টেড, হ্যাঁ এমনটা রেফার করছে। তারপর 8 আসো, রবার্ট অ্যারাইভড উইদাউট হিজ বুক। রবার্ট পৌঁছেছে তার বই ছাড়া। হি ড্যাশ ইট, মানে সে বই হারায় ফেলছে। সে বই ছাড়া যেহেতু পৌঁছাইছে, সে বই ছাড়া যেহেতু পৌঁছাইছে, হি কুড হ্যাভ লস্ট, হি কুড হ্যাভ লস্ট, সে সম্ভবত হারায় ফেলছে। ক্যান কুড, মানে সে হারায় ফেলছে তার বই। রবার্ট অ্যারাইভড উইদাউট হিজ বুক, রবার্ট বই ছাড়া আসছে। হি কুড হ্যাভ লস্ট, হি কুড হ্যাভ লস্ট হিজ বুক না লিখে আমরা কি লিখছি? ইট লিখছি। সে সম্ভবত তার বই হারায় ফেলছে। হি কুড হ্যাভ, মানে এখানে ক্যান দ্বারা, এখানে উড হ্যাভ লস্ট আমরা কিন্তু লিখতে পারি না কোনো হয় অর্থ, হ্যাঁ। এখানে মে হ্যাভ লস্ট আমরা লিখতে পারতাম, কেমন? তাহলে এখানে আমাদের অপশনে কিন্তু আমরা কুড ছাড়া কেন নিতে পারছি না, এখানে আসে দুইটাই। তাহলে রবার্ট অ্যারাইভড উইদাউট হিজ বুক, রবার্ট বই ছাড়াই আসছে। হি কুড হ্যাভ লস্ট, সে হারায় ফেলছে হয়তো ইট, এটা। এখানে মাইট হ্যাভ লিখলে আমাদের কাছে বেশি ভালো লাগতো আর কি। অসুবিধা না ভাই, পরীক্ষায় আমাদের অপশন থাকবে, তুমি অপশন চুজ করতে পারবা। এখানে আমরা ফিক্স করে দিচ্ছি আর কি, ক্লোজ এন্ডেড। 9 আসো, থমাস রিসিভড আ ওয়ার্নিং ফর স্পিডিং, মানে স্পিডিং বলতে দ্রুত গাড়ি চালাইছে, স্পিড লিমিটের বাইরে গাড়ি চালাইছে, এই জন্য তার একটা ওয়ার্নিং দেওয়া হয়েছে। তার মানে কি হি শুড হ্যাভ ড্রিভেন নাকি শুডন্ট হ্যাভ ড্রিভেন সো ফাস্ট? কি রে ভাই, তারে ওয়ার্নিং দিছে এত দ্রুত গাড়ি চালানোর জন্য, তার মানে তার উচিত ছিল না, তার মানে সে চালাইছে। উত্তর হবে কি হি শুডন্ট হ্যাভ ড্রিভেন সো ফাস্ট, তার এত দ্রুত গাড়ি চালানো উচিত ছিল না, তার মানে সে চালাইছে, এই জন্য তার তো ওয়ার্নিং দিছে। লাস্ট সেন্টেন্স, হেনরিজ কার স্টপড অন দ্য হাইওয়ে। হেনরির কার থাইমে গেছে কোথায়? হাইওয়েতে। ইট ড্যাশ আউট অফ গ্যাস, তার মানে সম্ভাবনা আছে। ইট মে রান নাকি ইট মে হ্যাভ রান? ভাই মে হ্যাভ রান দিতে হবে, কারণ মের পরে আমরা ওই যে পারফেক্টলি লিখতে হবে, কারণ হলো এটা অতীতকে রেফার করছে। স্টপড, দেখো হেনরিজ কার স্টপড অন দ্য হাইওয়ে, হাইওয়েতে থাইমে গেছে হেনরির গাড়ি, এটা আউট অফ গ্যাস হয়ে গেছে। ইট মে হ্যাভ, কি লিখবো আমরা? ইট মে হ্যাভ রান, ইট মে হ্যাভ রান আউট অফ গ্যাস, মে হ্যাভ রান আউট অফ গ্যাস। এটার সম্বন্ধে কি হয়েছিল? গ্যাস শেষ হয়ে গেছে, আউট অফ গ্যাস, আউট অফ টাইম আমরা বলি না, এটাই। এই ছিল ভাইয়া মোটামুটি আজকের ক্লাস। আমি চেষ্টা করেছি আমার ভাষায় আমার মতো করে মডাল ভার্বের যত জটিলতা আছে এগুলো ক্লিয়ার করে দেওয়ার। তোমরা আমাকে জানাবা আসলে আমি তোমাদেরকে ক্লিয়ার বোঝাতে পেরেছি কিনা, তোমরা বুঝতে পেরেছো কিনা, ক্লাস করে ভালো লাগছে কিনা আমারে কমেন্টে জানাবা। অবশ্যই ক্লাসে রিঅ্যাকশন দিবা, তোমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা, কারণ তোমার অনেক বন্ধুরা হয়তো জানে না আমি এই ক্লাসগুলো কষ্ট করে নিচ্ছি তার কল্যাণে। তোমাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।